বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়া নিয়ে এত বেশি আগ্রহ এর আগে কি কখনো আপনি দেখেছেন? আমি অন্তত দেখিনি। কত নামি দামি কোচ আবেদন করছে ফুটবল ফেডারেশন বরাবর, কিন্তু এর ভেতর থেকে একজনকে তো বেছে নিতে হবে। সেই বেছে নেয়ার ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যাগুলো কি কি, আর সেই সমস্যা উত্তরণের উপায় বা কি, সেটা নিয়েই একেবারে টু দি পয়েন্টে ছোট্ট করে বলার চেষ্টা করব। আশা করি শুনবো। শুরুতে যেমনটা বলছিলাম যে বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়া নিয়ে যে আগ্রহ, এই আগ্রহের মূল ভিত্তিটা হলো হামজা চৌধুরী, সমিত সোমদের কারণে ফুটবলে যে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে, সবার মধ্যে একটা ইতিবাচক বার্তা গেছে, এবং সেই বার্তাটা শুধুমাত্র বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমীদের মধ্যে বা বাংলাদেশিদের মধ্যে না, এটা ফুটবল দুনিয়াতেই ছড়িয়ে গেছে। ফলে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় কাজ করছেন, সেটা ক্লাব দল কিংবা বিভিন্ন জাতীয় দল, তারা বাংলাদেশের কোচ হওয়ার জন্য এখন আগ্রহ প্রকাশ করছে। কিন্তু আগ্রহ প্রকাশ করলেই তো আর হলো না, তারা আবেদন করবে, তাদের নিজস্ব চাহিদা আছে, নিজস্ব ভিশন আছে, তার সাথে আবার ফুটবল ফেডারেশনের সেগুলো মিলতে হবে। মেলার ফলে একজন যোগ্য বা আমরা যেমন কোচ চাই তেমন একজনকে বেছে নেওয়া যাবে। কিন্তু এই বেছে নেওয়ার ক্ষেত্রে মূল যে সমস্যা, প্রথম সমস্যার কথা যদি বলি, সেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা। আমি যতদূর জানি কাবরেরা সর্বশেষ বেতন পেতেন $13,000 বা $14,000 এরকম, কিন্তু এই প্রেক্ষাপটে তারা নাকি খানিকটা বাজেট বাড়াতে পারে। সেটা হতে পারে 15 লাখ বা 16 লাখ, এরকম হতে পারে। কিন্তু 15 লাখ বা $16 লাখ আমার জানা মতে যেসব কোচ আবেদন করছেন, ইউরোপের বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন জাতীয় দলে কাজ করেছেন এরকম, তাদের পাওয়াটা আসলেই সমস্যা হবে যদি না বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বাজেটটা বাড়ায়। তো এটা একটা প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা, এটা কিন্তু আরেকটা দ্বিতীয় সমস্যাটাও প্রকট সমস্যা, যেটা আমরা জেমিডেকে নিয়ে ভুগেছি, লাস্ট কাবরেরাকে নিয়ে ভুগেছি। কারণ তারা বাংলাদেশে থাকেন না। চুক্তিটাই এমন ভাবে করা হয় যে যখন ম্যাচ থাকবে বা ক্যাম্প থাকবে তখনই শুধু তিনি বাংলাদেশে থাকবেন বা ঢাকায় থাকবেন বা যেখানে জাতীয় দল থাকবে সেখানে থাকবেন, বাদ বাকি সময়টা হয়তো তার নিজের দেশে থাকবে। এখন এই নিজের দেশে থাকার জন্য তারা যে কারণগুলো দেখায়, যে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সেই জেমিদের বেলায় আমরা দেখেছি বা কাবরেরার, তারা কিন্তু ফ্যামিলি সহ ঢাকায় কখনো থাকেননি, ওরকম বাসা নেয়নি, বা বাসা নেয়ার জন্য, বাসা নিয়ে থাকার জন্য যে ধরনের খরচ দেয়া দরকার সেটা হয়তো ফুটবল ফেডারেশন বহন করতে চায়নি। এরকম নানান কাটছাট করতে গিয়ে আসলে কোচকে সার্বক্ষণিক পাওয়া যায়নি, ফলে তারা সবসময় প্রায় দেশের বাইরে বা নিজের দেশেই থাকে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ফ্যামিলি নিয়ে আসে, তার সেই ব্যবস্থাটা যদি করতে চায় সেজন্য কিন্তু আলাদা রকম খরচ আছে, এবং তার ছেলে মেয়ে যদি থাকে তাকে কোথায় পড়াবে, তিনি যদি অবিবাহিত হন বা নিজে যদি থাকেন সার্বক্ষণিক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই পড়ালেখা করানো বা তাদের নিরাপত্তা সবকিছু মিলে একটা অনেক ব্যাপার স্যাপার থাকে, যেখানে মূল বেতনের বাইরে ওই খরচগুলোও থাকে। সেটা ফুটবল ফেডারেশন আবার দেবে কিনা, এবং সেখানেও কিন্তু টাকার বিষয়টি আসে, যে টাকা যদি আপনি না বাড়ান, বাজেট যদি আপনি না বাড়ান, তাহলে কিন্তু আপনি ভালো কোচ পাবেন না। অনেক কোচ আবেদন করছে, হয়তো করতেই থাকবে, যেহেতু 30 এপ্রিল পর্যন্ত সময় আছে, কিন্তু দিন শেষে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে এই দুটো প্রেক্ষাপট বা এই দুটো বিষয় আগে সমাধান করাটা খুব জরুরি। লাস্ট নেদারল্যান্ডসের লুডভিগ ডি ক্রুইফ বা রেনে কোস্টার যখন এসেছিল, আমার স্পষ্ট মনে আছে, তারা বাংলাদেশে আসলো যখন চুক্তি হয়েছে কি হয়নি এইরকম সময়, কিন্তু তারা গুলশান বনানীর মতো জায়গায় খুঁজে খুঁজে কোন বাসা নেবে কি নেবে এইগুলো দেখছিল। তো এই অ্যাকোমোডেশনটা আসলে ফুটবল ফেডারেশন কিভাবে করবে সেই ব্যাপারগুলো ভাবতে হবে। কারণ আমার এমনও অভিজ্ঞতা আছে, আন্দ্রেস ক্রুসিয়ানি নামে একজন আর্জেন্টাইন কোচ ছিলেন, পরবর্তীতে আবাহনী কোচ হয়ে এসেছিলেন, এবং তাকে এক সময় ফুটবল ফেডারেশনের এই যে ডরমেটরি যেটা আছে, সভাপতি বসেন, তার জাস্ট ওপরের তলায় একটা রুম আছে, ওই রুমে একটা ন্যাশনাল টিমের কোচকে আবাসন হিসেবে ব্যবস্থা করেছিল। কিন্তু এটা তো কোনোভাবেই হয় না। সৈয়দ নইমুদ্দিনের কথা আমার মনে আছে, তাকেও এরকম অবস্থায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করবেন না। যখন যদি আপনি ভালো মানের কোচ চান, এই বেসিক যে নিড গুলো আছে এইগুলো ফুলফিল করতে হবে, এবং সেটা কিভাবে করবেন সেই সমাধানটা আগে মাথায় রেখে তারপরে কোচের ইন্টারভিউতে যাবেন। আপনি কাকে চাচ্ছেন, কার ভিশন কেমন, তার পরিকল্পনা কেমন, বাংলাদেশের ফুটবলকে সে কতদিন ফলো করে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আপনি তাকে বিচার করতে পারবেন। তাছাড়া কিন্তু হুট করে যে আপনি 300 350 সিভি থেকে হয়তো 50 জনের একটা শর্ট লিস্ট করলেন, এবং সেখান থেকে মনে হলো যে এই 5 জনকে আমরা ডাকি, তারপরে তাদের সাথে আবার কথা বলি, ওইভাবে বললে হবে না। পুরো পরিকল্পনাটা, আপনার দেশের কালচার, আপনার এই সুবিধা আছে এই অসুবিধা আছে, সবকিছু তার কাছে খুলে বলে, এবং যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে ওন করবে, শুধু চাকরি করার জন্য, যে কাবরেরার মতো যে 3 ম্যাচ আছে তারপরে আমি আবার স্পেনে চলে গেলাম, 2 ম্যাচ আছে তারপরে আবার স্পেনে চলে গেলাম, এরকম না। আমার ওই কোচ যাতে সার্বিকভাবে দেশে থাকে, হ্যাঁ নির্দিষ্ট সময় তিনি দেশে যাবেন,
তার বা, যেখানে পরিবারের কাছে হোক বা যেখানে হোক তিনি ছুটিতে যাবেন। কিন্তু যখন লিগ চলবে, লিগের খেলা নিয়মিত দেখতে হবে এবং বয়স ভিত্তিক পর্যায়ে প্রয়োজনে তাকে কাজে লাগাতে হবে। আমি কোচ হিসেবে না, অনেক রকম কোচের এডুকেশনে তাকে যদি সম্পৃক্ত করা যায়, এই সার্বিক বিষয়গুলো যখন চুক্তি হবে, এবার যেহেতু 2 বছরের জন্য চুক্তি হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাছাড়া হুট করে একজনকে নিয়োগ দিয়ে দেওয়া হলে এবং তার কাছ থেকে ওই দিন শেষে কাবরেরার মতোই কিন্তু আউটপুট আসবে। তাই একেবারে শুরু থেকে ছোট্ট করে যদি বলি, প্রথমত যে বাজেটের যে বিষয়টা বললাম, সরকারের সাথে বসে আমিনুল হক নিজে ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি ফুটবলার ছিলেন এবং তিনি ফুটবলের বাজারটাও জানেন যে একজন ভালো মানের কোচ পেতে হলে কি ধরনের টাকা ব্যয় করতে হবে, ফুটবল ফেডারেশনের কতটা সংকুলান আছে বা এএফসি ফিফা থেকে তারা যে ফান্ড পাচ্ছে সেখানের সাথে আর কিছু যোগ করতে হবে, সেটা যদি গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা নিতে হবে সেটাও নিতে হবে। এই সবকিছু সমাধান করে তারপরে ইন্টারভিউ মানে কল করলে সেখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, তাছাড়া কিন্তু ওইভাবে পাওয়া যাবে